নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আপনাদের যে গল্পটা আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে আমাদের ইউনিট 5-এ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দ্বিতীয় গল্প, অর্থাৎ বিবাহের বিজ্ঞাপন। এখন এখানে গল্পটা আমি আলোচনা করব, পরের ক্লাসে এর প্রশ্ন উত্তর এবং তার সাথে সাথে এর যে আগের গল্পটা আমি পড়িয়েছিলাম আগের ক্লাসে, সেটাও আপনারা প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, তবে আজকে দেরি না করে, সময় নষ্ট না করে, আজকের এই বিবাহের বিজ্ঞাপন গল্পটা আমি পড়তে পড়তে যাচ্ছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমি দাগাতে দাগাতে যাচ্ছি। আশা করি আপনারা এই টেক্সটটা অবশ্যই আপনাদের কাছে আছে, এবং টেক্সট কিন্তু প্রত্যেকটা নেট পড়তে গেলে প্রত্যেকটা বিষয়ের টেক্সট কিন্তু মাস্ট থাকতেই হবে, না হলে সবসময় আপনারা পিডিএফ দেখে এভাবে পড়তে পারবেন না। আচ্ছা, এবার আজকে শুরু করছি। গল্পের নাম হচ্ছে বিবাহের বিজ্ঞাপন। খুব মজাদার একটা গল্প, আপনারা আগেও হয়তো পড়েছেন, একটু দাগিয়ে নিন তাহলে সুবিধা হবে। প্রথম পরিচ্ছেদে হচ্ছে শহর গাজীপুর, মহল্লা গোড়াবাজারে রাম অবতার নামক একটি লালা জাতীয় যুবক বাস করে। প্রত্যেকটা গল্পের বা উপন্যাসের প্রথম লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, সেই হিসাবে এটা ইম্পর্ট্যান্ট, এবং তার সাথে সাথে এখানে আমরা অনেক ইনফরমেশনও পাচ্ছি। যেমন শহরের নাম হচ্ছে গাজীপুর এবং মহল্লা হচ্ছে গোড়াবাজার। তাহার বয়সক্রম দা বিংশতি বৎসর হইবে। তার বয়স কত? দা বিংশতি বৎসর। লোকটার কিঞ্চিত ইংরেজি লেখা পড়া জানা আছে। এই যে কিঞ্চিত কথাটা কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় দিতে পারে লোকটার অনেকখানি ইংরেজি লেখাপড়া জানা আছে, তা কিন্তু নয়, লোকটার কিঞ্চিত ইংরেজি লেখাপড়া জানা আছে। কয়েকবার উপর্যুপরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে। তাহলে কি হয়েছিল তার সঙ্গে? কয়েকবার সে প্রবেশিকা পরীক্ষায় ফেল করেছিল, তখন সে লেখাপড়া ছেড়ে দেয় এবং এখন সে ঘরে বসে আছে। এবার হচ্ছে বৈশাখ মাস। এই মাস খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গল্পে অনেক সময় আমরা কিছু না কিছু মাস দেখব, এই মাসগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে বৈশাখ মাস পাচ্ছি এখানে। বৈশাখ মাস সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। এই লাইনটা তুলে দিয়ে দিতে পারে যেটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে। হস্তিদন্তের বোলাযুক্ত একজোড়া খড়ম পায়ে দিয়া নগ্ন গাত্রে রাম অবতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল। তাহলে খড়মটা কেমন ছিল? হস্তিদন্তের বোলাযুক্ত, এটাও একটা ইনফরমেশন। তারপর বলছে, ভৃত্য একটি চেয়ার আনিয়া দিল। রাম অবতার উপবেশন করিয়া বলিল, চতুরী, ভাং তৈয়ারি হইয়াছে, লইয়া আয়। চতুরী হচ্ছে তার যে চাকর ছিল, তাকে ভাং নিয়ে আসতে বলছে নিয়ে আয়। কিয়ৎক্ষণ পরে চতুরী ওরফে চতুর্ভুজ, চতুরী আর চতুর্ভুজ একজনের নামই, তাই বলছে চতুরী ওরফে চতুর্ভুজ একটি রূপার গেলাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল। রাম অবতার অবস্থাপন্ন লোক। বাড়িটি ঠিক সদর রাস্তার ওপর, মনে রাখতে হবে এই বাড়িটা, রাম অবতারের বাড়িটা ছিল সদর রাস্তার উপর। স্থানটা বাজার হইতে কিছু দূরে, সুতরাং কিছু নিরিবিলি, বাজার থেকে কিছুটা দূরে, তাই হচ্ছে নিরিবিলি। পথচারী লোক বেশি নাই, কেবল মাঝখানে দুই একখানা এক্কা ঝমঝম শব্দ করিয়া যাইতেছে। তাহলে কি গাড়ি? এক্কা গাড়ির কথা আমরা পাচ্ছি। রাস্তার মোড়ে একটি শিরীষ গাছ। কি গাছ? শিরীষ গাছ। তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে। অপর পার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে। রাম অবতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিলেন। কি পান করিতে লাগিলেন? সিদ্ধি। সহসা অদূরে চাচা গলায় শব্দ উত্থিত হলো, গোলাপ ছড়ি। গোলাপ ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোক সহ পশ্চা স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল। তাহলে কেরোসিনের আলো ছিল তার কাছে। কি বলল এটা মনে রাখতে হবে পুরোটা। কে মজাদার গুলাব ছড়ি, জো খাওগে মজা পাওগে, জো চক্ষে ইয়াদ রক্ষে, গুলাব ছড়ি। বাটির মধ্য হইতে
তৎক্ষণাৎ একটি পঞ্চবর্ষীয় বালক বাহির হইয়া আসিল। কে? পঞ্চবর্ষীয় অর্থাৎ 5 বছর বয়সী একটি বালক বেরিয়ে এলো। রাম অবতারের কাছে আসিয়া বাহানা ধরিল, ভাইয়া আমি গোলাপ ছড়ি খাইব। তাহলে 5 বছরের বাচ্চাটি কি খেতে চেয়েছিল? গোলাপ ছড়ি খেতে চেয়েছিল এবং তাকে কি সম্বোধন করলো? ভাইয়া। এ কথা শুনিবা মাত্র ফেরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার ওপর তাহার পশরা নামাইল। বালক মোহনলালের প্রতি চাহিয়া বলিল, গোলাপ ছড়ি, নান খাটাই, মোহন হালুয়া, কি লইবে বলো? তাহলে বালকের নাম ছিল মোহনলাল। এই প্রশ্নটা একবার এসেছিল যে রাম অবতারের যে ভাই তার নাম কি ছিল এবং তার বয়স কত দিলেও দিতে পারে। আচ্ছা, পরপর কি কি বলে গেল? গোলাপ ছড়ি, নান খাটাই আর হচ্ছে মোহন হালুয়া। এই পরপর সিকোয়েন্সের কোশ্চেনগুলো বা জায়গাগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এখন প্রচুর পরিমাণে এরকম সাজিয়ে দেওয়া, পরপর সাজাও, শুদ্ধ অশুদ্ধ লেখো, এই প্রশ্নগুলো ট্রেন্ড হচ্ছে। এবারও এই ধরনের প্রশ্নই এসেছিল। আচ্ছা, কি লইবে বলো? বালক গোলাপ ছড়ির প্রতি বেশি পক্ষপাতী ছিল। কিসের প্রতি ছিল? গোলাপ ছড়ির প্রতি। তাহার কয়েকটা ক্রয় করিল। ফেরিওয়ালা স্বীয় কক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া, কি সংবাদপত্র? হিন্দি। হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়দংশ ছিন্ন করিয়া গোলাপ ছড়ি জড়াইয়া মোহনলালের হাতে দিল। তাহার পর পয়সা উঠাইয়া লইয়া পূর্ববৎ করিমধ্যম সুরে, এটা মনে রাখতে হবে কোন সুরে? করিমধ্যম সুরে গোলাপ ছড়ি হাঁকিতে হাঁকিতে প্রস্থান করিল। মোহনলাল পরম আনন্দে বারান্দাময় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল। কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটা দেখাইয়া বলিল, দেখ ভাইয়া, একটা হাতির তাসবির। তার মানে তাকে যে কাগজে মুড়ে দেওয়া হয়েছিল গোলাপ ছড়ি, সেখানে একটা হাতির ছবি দেখতে পেয়েছিল মোহনলাল এবং নিয়ে এলো সেটা তার ভাই বা দাদা রাম অবতারের কাছে। রাম অবতার কাগজখানি হাতে লইয়া দেখিল একটা হস্তি মার্কা ঔষধের বিজ্ঞাপন। এটা দেখতে পেল। হস্তি মার্কার জায়গায় কিন্তু অন্য কিছু বসিয়ে দিতে পারে। আচ্ছা, কিন্তু তাহার পার্শ্বেই যাহা দেখিল তাহাতে রাম অবতারের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল। কি দেখলো? দেখলো তার পাশে রয়েছে একটি বিবাহের বিজ্ঞাপন। তাহলে হস্তি মার্কা ঔষধের বিজ্ঞাপনের পাশে কি ছিল? একটি বিবাহের বিজ্ঞাপন। বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রাম অবতার বৈঠকখানায় প্রবেশ করিল। এবার আলোর কাছে নিয়ে সে পড়ছে বিবাহের বিজ্ঞাপনটি। বিবাহের বিজ্ঞাপনটি কিন্তু মনে রাখতে হবে, আগে পিছে লাইন দিয়ে সাজিয়ে দিতে বলতে পারে। কি লেখা ছিল? প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি 7ম বর্ষীয়া সুন্দরী কন্যা রয়েছে। বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক। বিবাহান্তে যুবকটিকে শিক্ষালাভের জন্য আমরা বিলাতে পাঠাইতে ইচ্ছা করি। তাহলে এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে যে মেয়েটি হচ্ছে প্রার্থনা সমাজভুক্ত। আমি খুব বেশি দাগাচ্ছি না, তাহলে কাটাছিড়া হয়ে যাবে এবং আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি একটু জাস্ট নিচটা একটু পয়েন্ট করে দিচ্ছি। প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোক এবং তার কন্যার বয়স হচ্ছে 7 সুন্দরী কন্যা। বিবাহের জন্য সুশিক্ষিত একজন কায়স্থ জাতীয় পাত্র তার প্রয়োজন এবং তিনি কি বলছেন? যে বিবাহান্তে যুবকটিকে তিনি শিক্ষা লাভের জন্য বিলাতে পাঠাবেন। আচ্ছা, পূর্বে পত্র লিখিয়া পাত্র বা অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন। এবার তার ঠিকানা লেখা হচ্ছে। ঠিকানার জায়গাটা দেখতে হবে। লালা মুরলীধর লাল, মহাদেব মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি। এই ঠিকানাটা গুরুত্বপূর্ণ। এরপর আসছে রাম অবতার বিজ্ঞাপনটি 2 বার পাঠ করিল। কতবার পাঠ করিল বিজ্ঞাপনটি? 2 বার। পাঠান্তে তাহার মুখে কিঞ্চিত হাসি দেখা দিল। বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধিপান করিতে করিতে নানা প্রকার ভাবিতে লাগিল। এবার কি ভাবছে? ভাবিল, ইহা তো বড় মজার বিজ্ঞাপন। তাহার যে বাল্যকালেই বিবাহ হইয়া গিয়াছে, নহিলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল। 7 বর্ষীয়া সুন্দরী কন্যা, না জানি দেখিতে কিরকম। প্রার্থনা সমাজির কন্যা। বাংলাদেশে যে বরম সমাজিরা থাকে, কাদের কথা বলছে? বরম সমাজিদের কথা বলছি। তারা থাকে কোথায়? বাংলাদেশে।
তাহলে বাংলাদেশে যে বরম সমাজিরা আছে, প্রার্থনা সমাজিরাও সেই রূপ। এই জায়গাটা মনে রাখতে হবে। তাহা রাম অবতার শুনিয়াছে। এতদিন অবধি শুনিয়াছে জায়গায় বলতে পারে দেখিয়াছে, তা কিন্তু নয়, শুনিয়াছে। এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিত আছে, তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাইতে বাজাইতে জানে। এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম অবতারের মনে বহুদিন হইতে অত্যন্ত কৌতূহল সঞ্চিত ছিল। এই প্রকার মহিলাগণ বলতে কাদের কথা বলা হচ্ছে? এই প্রার্থনা সমাজিরা, মানে যেটা হচ্ছে বরম সমাজিদের কথা বলছে, এই ধরনের মহিলাদের কথা। সিদ্ধিপান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রাম অবতার ভাবিল, এক কাজ করা যাক, উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি। মানে এবার চিঠি লিখবে ভাবছে। কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করি, মজাটাই দেখা যাক না কেন। তাহার পর সটকাইলেই হইবে। সিদ্ধির নেশায় এই মজার মতলব মনে আটিতে আটিতে রাম অবতারের অত্যন্ত হাসি পাইতে লাগিল। তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া? কোনো কর্তৃপ করিয়া তাহার পর চম্পট। রাম অবতার হাহা করিয়া হাসিতে লাগিল। ভাবিল আর বিলম্ব করা নয়, চিঠিটা এখনই লিখতে হবে। রাম অবতার উঠিয়া বৈঠকখানায় প্রবেশ করিল, তক্তপোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল। এইবার চিঠিতে কি লিখছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে লিখল শ্রী শ্রী গণেশায় নম, কিসে অভ্যাস মতন। তারপর কি মনে হলো, ইহারা প্রার্থনা সমাজের লোক, হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে। তাহলে কেন পরবর্তীকালে চেঞ্জ করেছিল? এই কারণে, কিন্তু হিন্দু দেবদেবীর নাম শুনলে চটে যেতে পারে। তাহাকে তো নিতান্ত অসভ্য পৌত্তলিক মনে করতে পারে। সুতরাং তার একখানা কাগজে কি করলো, আর একখানা কাগজে সে লিখলো হচ্ছে শ্রী শ্রী ঈশ্বর জয়তি বলিয়া আরম্ভ করিল। প্রবেশিকায় ফেল শুনিলে পাছে তাহারা যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে, তাই লিখিয়া দিল সে বিএ পরীক্ষায় ফেল করিয়াছে। তাহলে এরকম কথা কেন লিখলো? সে বিএ পরীক্ষায় ফেল করেছে, এর কারণ এখানে আছে। মন্তব্য যুক্তি আকারে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যে প্রবেশিকায় ফেল করেছে শুনলে যদি যথেষ্ট শিক্ষিত মনে না করে, তাই সে লিখল যে বিএ পরীক্ষায় ফেল করিয়াছে। নিজের সচরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল। কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া সে হাসিতে লাগিল। পরে লিখিল সে জাতিভেদ মানে না, বিলাত। এইবার কে কি কি লিখছে চিঠিটার মধ্যে সেটা খুব গুরুত্বপূর্ণ। কি লিখছে? জাতিভেদ মানে না, বিলাত যাইতে কিছুমাত্র আপত্তি নাই, কুমারীর একখানি ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া সে পত্র শেষ করিল। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। সেদিন রাত্রে রাম অবতারের ভালো করিয়া নিদ্রা হইল না। কেন নিদ্রা হইল না? কারণ মন্তব্য যুক্তি হচ্ছে ভবিষ্যৎ ঘটনার সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সম্বরণ করা কঠিন হইয়া ওঠে। অর্থাৎ ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা ভেবে তার ঘুম আসতে চাইল না। এরপরে চলে আসছি আমরা দ্বিতীয় পরিচ্ছেদে। আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। এখানে কি বলছে? কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে ত্রিতল অট্টালিকা। খুব গুরুত্বপূর্ণ। কেদারঘাটের নিকট ক্ষুদ্র গলির মধ্যে 3 তালা একটা বাড়ি, তাই না? ত্রিতল অট্টালিকা। বেলা দ্বীপ্রহরের সময়, এই যে দ্বিতীয় পরিচ্ছেদ তার ঘটনাটা কোন সময় ঘটছে? বেলা দ্বীপ্রহরের সময় তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্চ বিছাইয়া 2 ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল। একজনের শরীর, এবার তার বিবরণ পাচ্ছি, একজনের শরীর হচ্ছে দৃঢ় ও বলিষ্ঠ, কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ, এবং অপরজনের দেহ কিরকম? অপরজনের দেহ হচ্ছে ক্ষীণ। এই যে অপরজনের দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান। এই হচ্ছে দুজনের বৈশিষ্ট্য। এই 2 ব্যক্তি কাশীর 2 জন প্রসিদ্ধ গুন্ডা। প্রথম হচ্ছেন মহাদেব মিশ্র। প্রথম বলতে এই যে প্রথম বৈশিষ্ট্যটা পাচ্ছি, একজনের শরীর দৃঢ় বলিষ্ঠ গৌরবর্ণ, সে হচ্ছে মহাদেব মিশ্র। আর আরেকজন যে ব্যক্তির কথা পেলাম, দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয়, সেটা হচ্ছে কানাইলাল, দ্বিতীয় ব্যক্তি। সে কে? সে হচ্ছে মহাদেব মিশ্রের একজন প্রধান শাকিরত। আচ্ছা, এরপর আসছি, ভৃত্য আসিয়া তামাক দিল, তাহার পর নিজ মেরজাইয়ের পকেট হইতে একখানি পত্র বাহির করিল,
চিঠি আসিয়াছে। চিঠি ঠিকানা পড়িল লালা মুরলীধর লাল, মহাদেও মিষ্টের বাটি, কেদার ঘাট, বেনারস সিটি। চিঠির যে ঠিকানাটা সেটা মনে রাখতে হবে, এর আগেও আমরা এই ঠিকানাটা পেয়েছি। পড়িয়া কানাইলাল বলিল, লালা মুরলীধর, তোমার ভাড়াটিয়া লালা মুরলীধর তো 2-3 বৎসর হইল এ বাড়ি ছাড়িয়া গিয়াছে। তাহলে প্রথমত লালা মুরলীধর হচ্ছে তার ভাড়াটিয়া ছিল, এবং সে সেখান থেকে চলে গেছে কতদিন হলো? 2-3 বছর হলো সে চলে গেছে। এটা 3-4 বছর, 4-5 বছর অনেক কিছু করে দিতে পারে, ইনফরমেশনটা কিন্তু খেয়াল রাখতে হবে। মহাদেও ধূমপান করিতে করিতে বলিল, লালা মুরলীধর তো লখনৌ বদলি, মানে নকলৌ বলতে লখনৌ যেটাকে আমরা বলি, সেখানে বদলি হইয়া গিয়াছে। চিঠি খোলো, দেখো কি সমাচার। কানাইয়া বলিল, অর্থাৎ কানাইলালের কথা বলছে, মুরলীধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবে না? মহাদেও বলিল, আরে কি সমাচার সে তো আগে দেখিতে হইবে, খোলো পড়ো। কানাইলাল গুরুজির আদেশ মতো পত্র খুলিয়া পড়ছে। এবার পত্রে কি লেখা আছে? মহাশয় দিয়ে শুরু। এবং সংবাদপত্রে আপনার কন্যা বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি। আমি একজন সম্ভ্রম বংশীয় কায়স্থ যুবক, আমার বয়স হচ্ছে 22 বৎসর। আমি কি করি, এলাহাবাদে বিএ শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম, কিন্তু পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই। আমি জাতিভেদ মানি না, এগুলো এখান থেকে পরপর। আমি জাতিভেদ মানি না, বিলাত যাওয়ার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা। যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্য পাত্র বিবেচনা করেন, তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি। আমি বাল্য বিবাহের বিরোধী, এ কারণে অদ্যাপি বিবাহ করি নাই। তাহলে তিনি কেন বিবাহ করেননি বলছেন? কারণ তিনি বাল্য বিবাহের বিরোধী, কিন্তু আসলে আমরা জানতে পারি তিনি বিয়ে করে নিয়েছেন। যাই হোক, আমি সচ্চরিত্র এবং সত্যবাদী। আজ্ঞা পাইলে আমি মহাশয়ের সহিত গিয়া সাক্ষাৎ করি। যদি কুমারীর একখানি, কি কি চেয়েছিল, কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠাইয়া দিতে। ইতি। আবার তার ঠিকানা লিখেছে, লালা রাম অবতার লাল, মহল্লা গোড়াবাজার, শহর হচ্ছে গাজীপুর। এই জায়গাটা মনে রাখতে হবে। পত্র শুনিয়া মহাদেও মিশ্র হাসিতে লাগিল, বলিল, এ তো বড় তামাশা, সে মেয়ের তো কবে বিবাহ হইয়া গিয়াছে। বলিতেছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম, সে কি? মহাদেও বলিল, জানো না, লালা মুরলীধর কি করেছিল? নোটিশ ছাপিয়েছিল, লুটিশ ছাপাইয়া দিয়াছিল কি না। উহারা বরম সমাজী লোক, উহাদের সঙ্গে তো কায়েত ক্রিয়াকরম, কায়েত ক্রিয়াকরম করিবে না, তাই লুটিশ ছাপাইয়া দিয়াছিল। আমি তো শুনিয়াছি সে কায়েস্তের সঙ্গেই তার বিবাহ হইয়াছে, সেই মেয়েটির। হা হা, কায়েত বটে, কিন্তু বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিয়াছিল। ঠিক আছে, কায়েত বটে, বড় ঘরানাও বটে, অর্থাৎ যার সঙ্গে সেই মেয়েটার বিয়ে হয়েছিল তার কথা বলছে। লুটিশ পড়িয়া সেই সময় আরও অনেক লোক আসিয়াছিল, কিন্তু লালা মুরলীধর কি বলিল, আমি যখন ব্যারিস্টারি পাশ করা জামাই পাইতেছি, তখন আর কাহাকেও দিব না। এই বাড়িতেই তো বিবাহ হইল, সে তো আজ 3 বৎসরের কথা, মানে 3 বছর আগে মেয়েটার বিবাহ হয়ে গেছে। কানাইয়ালাল ঘাটটি নাড়িয়া বলিল, ঠিক ঠিক। কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল, ওই যে লিখিয়াছে ফটোগ্রাফ পাঠাইতে, সেটা কি? ফটোগ্রাফ পাঠাতে বলেছে, সেটা কি? মিশ্র বলিল, জানো না, ওই যে তাসবির হয়, একটা বাক্স থাকে, তাতে একটা সীসা লাগানো থাকে। কি লাগানো থাকে? সীসা লাগানো থাকে, মানুষকে সম্মুখে দাঁড় করাইয়া দেয়, আর ভিতরে তাসবির ওঠে, তাহাকেই ফটোগ্রাফ বলে। আচ্ছা। কানাইয়ালাল শুনিয়া বলল, ও হো হো, ঠিক ঠিক, এইবার মালুম হইয়াছে। তবে একটা ভালো শিকার জুটি আছে, উহাকে চিঠি লিখিয়া আনানো হোক। মহাদেও মিশ্র বলিল, তাহার কাছে আর কি মিলিবে? 2-4-10 টাকা মিলিবে কিনা সন্দেহ। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে যে চিঠি লিখে আনতে কে বলেছিল তাকে? কানাইলাল বলেছিল। কিন্তু মহাদেও মিশ্র বলিল, তাহার কাছে আর কি মিলিবে? আচ্ছা, এরপরে বলছে, কানাইলাল বলিল, না, সে যখন শাদি করিতে বলিয়া আসিবে, তখন নিশ্চয়ই সোনার চেন, আংটি ইত্যাদি নিয়ে আসবে। নিজের না থাকিলে অন্যের হইতে চাহিয়া লইয়া আসিবে, তাহাকে আসিতে লিখি। কেবল ফটোগ্রাফ কি করি? মহাদেও বলিল, সেজন্য ভাবনা কি, ফটোগ্রাফ বাজারে অনেক মিলিবে। কোন জায়গার কথা বলছে? চৌকে যে মোহাম্মদ খানের দোকান আছে, সেখানে পার্সি থিয়েটারের দলের অনেক খুবসুরত অরাতের তাসবির আছে, সেই একখানা কিনিয়া পাঠাইলেই হইবে।
পরামর্শ তখন স্থির হইয়া গেল। এই লাইনটা গুরুত্বপূর্ণ, হঠাৎ করে দিয়ে দিতে পারে পরামর্শ তখনই স্থির হইয়া গেল। আপাত অর্থে মনে হতে পারে এটা আবার কোথা থেকে দিয়েছে, কোন পরামর্শ, এটা কিন্তু এখানের কথা। কাদের কাদের পরামর্শ ঠিক হয়ে গেল এখানে, মানে স্থির হয়ে গেল? মহাদেহ মিশ্র এবং কানাইলাল। ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না, তাহা হইলে পরে পুলিশে সন্ধান পাইতে পারে। কেন এ বাড়িতে আনা হবে না? কারণ পরে পুলিশ সন্ধান পেতে পারে। অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে। এবং তারা কি প্ল্যান করলো? 1 পোয়া ভাং আর ধুতুরার রস, আর কিছু করিতে হইবে না। এরপরে তৃতীয় পরিচ্ছেদ পাচ্ছি, যেখানে সময় হচ্ছে অপরাহ্নকাল। গোড়াবাজারে সেই বৈঠকখানাটিতে অর্ধশয়ন অবস্থায় রাম অবতার ধূমপান করিতেছে, ঘুমন্ত অবস্থায় নয়, অর্ধশয়ন অবস্থায়। এবং মাঝে মাঝে রাজপথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে। ডাকওয়ালার আশীর্বাদ আর বিলম্ব নাই। আজ 2 দিন হইতে রাম অবতার এই প্রকার। কতদিন হতে? 2 দিন। সপ্রতীক্ষ, কারণ এখনো পত্রের উত্তর আসে নাই। তাহলে কেন সেরকম উদ্বিগ্ন হয়ে আছে? কারণ এখনো চিঠির উত্তর পায়নি। ডাকওয়ালা আসিয়া একখানি পত্র এবং একটি প্যাকেট দিয়া গেল। কি দিয়া গেল? একখানি পত্র, একটি প্যাকেট। হস্তাক্ষর অপরিচিত, বেনারস সিটি শিলমোহর। সেখানে কি ছিল? বেনারস সিটির শিলমোহর। হর্ষোৎফুল্ল হইয়া রামও তার তক্তপোষের উপর বসিয়া পড়িল। প্রথমেই প্যাকেটটি উন্মুক্ত করিল, দেখতে পেল প্যাকেটে কি আছে? ফটোগ্রাফ, সুন্দরী অরাতের ছবি। সতৃষ্ণ নয়নে রামও তার ছবিখানির প্রতি চাহিয়া রইল। পার্সি মহিলাদের ধরনে শাড়িটা পরিহিত। বরম সমাজীদের স্ত্রীকন্যারা এইরূপ ধরনেরই শাড়ি পরিধান করে বটে। তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখেছে। সে কোথায় দেখেছে? যখন সে রেলে করে যাতায়াত করতো তখন। মুখ চক্ষুর গঠন কি সুন্দর! রামও তার মনে মনে বলিতে লাগিলেন, বাহ বাহ, কি বাহ বাহ, বাহ রে বাহ। ছবিখানি রাখিয়া এবার পত্রটা খুলিল। সেখানে কি লেখা রয়েছে এটা মনে রাখতে হবে। আপনার মহাশয়, আপনার পত্রিকা প্রাপ্ত হইয়াছি আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয়। আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে। আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি, সুতরাং কেদারঘাটের বাড়িতে আসিবেন না। বলল বাড়ি বদল করেছেন, তাই কেদারঘাটের বাড়িতে আসতে না। আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব, আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে। ওই দিন সন্ধ্যাকালে আমার আলয়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব। ফটোগ্রাফ পাঠাইলাম, লালা মুরলীধর লাল। পত্র রাখিয়া আবার ফটোগ্রাফটা লইয়া রামওতা দেখতে লাগলো। তার মানে এখানে আমরা দেখছি 2 বার দেখলো ফটোগ্রাফটা, মনে রাখতে হবে। একটি বাহু, এবং ফটোগ্রাফটার বিবরণটা কিরকম? একটি বাহু পার্শ্বদেশে লম্বিত, অপরটি অর্ধোত্থিতভাবে শাড়িখানির এক অংশ ধরিয়া আছে। চক্ষু যুগল যেন হাস্যপূর্ণ। ভাবিতে লাগিল ইহার সহিত আলাপ হইলে কি মজাদারি না হইবে। ভ্রুকুঞ্চিত করিয়া রামও ভাবিল লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে, তাই না? সে এখনো 2 দিন বাকি আছে। শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন? যাহা হোক, এই 2 দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে। শনিবার দিন আহারাদি শেষ করিয়া কি করলো? রামও বেরিয়ে গেল, অর্থাৎ বাড়িতে সে বলল একবার কাশীজি দর্শন করিয়া আসি, কাশীজি দর্শন করিয়া আসি, এটা বলল। বলিয়া নিজ বেশবিন্যাস করিতে প্রবৃত্ত হইল। এই রূপে কি করলো সে? বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয়। এবার সে কি কি পড়লো সেটা দেখতে হবে। ভালো রেশমি চাপকান বাকির করিয়া রামও তার সযত্নে পরিধান করিল। জরির কাজ করা সুন্দর মকমলে টুপি লইয়া মাথায় দিল। দিল্লি হইতে আনিত, কোথা থেকে? দিল্লি হইতে আনিত সুকোমল রঙিন জুতায় স্বীয় পদদ্বয়ে শোভা বৃদ্ধি করিল। ঠিক আছে? উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইল, নিজের গুম্ফে ভ্রুযুগলে কিঞ্চিত লাগাইয়া দিল। কয়দিন কাশীতে থাকিতে হইবে, তাহার স্থিরতা নাই এবং এই জন্য একটু ভারী খরচপত্র হতে পারে, তাই 200 টাকা নিজের সঙ্গে নিল। কত টাকা নিয়েছিল? 200 টাকা। তার সাথে সোনার ঘড়ি, এগুলো আমি আর আলাদা করে দাগাচ্ছি না, আমি একবারে দাগিয়ে দিয়েছি। সোনার চেন, হীরের আংটি ইত্যাদি পরিধান করিয়া সে রওনা হলো। রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কি প্রকার সম্বোধন করিবে।
ইংরেজি ধরনে এক প্রকার কোর্টশিপ হয় তাহা সে অবগত ছিল মাত্র। সে কি অবগত ছিল? ইংরেজি ধরনের কোর্টশিপ, কিন্তু তার প্রণালী কিছু জানতো না। ইংরেজি উপন্যাসাদি সে কখনো পাঠ করে নাই। এ জায়গাটা দিতে পারে যে সে বেশ কিছু ইংরেজি উপন্যাস পাঠ করেছে, তা কিন্তু নয়। সে ইংরেজি উপন্যাস পাঠ করেনি, কিন্তু সে কি কি পড়েছে? লাল হীরা কি কথা, লায়লা মাজনু, গুলি বকাউলি প্রভৃতি তাহার পড়া ছিল। মনে রাখতে হবে এবং পরপর মনে রাখতে হবে। ভাবিল তত্ত্বগ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে বোধহয় অসঙ্গত হইবে না। কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখালই ভালো। প্রথমে আদরের তু না বলিয়া সম্মানের আপ বলাই সমীচীন হইবে, কারণ এই সকল মহিলা এরা হচ্ছেন শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্তা কিনা কথাটা হইতেছে যে সে কিছু মনে করতে পারে বা বিরক্ত হয়। 2-4 দিন যাতায়াতের পর একদিন নির্জনে পিয়ারি বলিয়া সম্ভাষণ করিলে বোধ হয় অন্যায় হইবে না। রামও তার মনে মনে এইরূপ পর্যালোচনা করে কি করলো এবং নানান রূপ সুখ কল্পনা করছে। ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে এলো। স্টেশনের নাম মনে রাখতে হবে। রামও তার আসিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে, এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল। যুবকটার বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে যুবকটার উত্তরীয় পাঞ্জাবি আবিরের রঙে রঞ্জিত। কেন এটা আমরা জানবো একটু পরেই। যুবকটি আসিয়া বলিল, আপনার নাম কি লালা রাম অবতার লাল? হ্যাঁ। আপনার নাম কি? কিশুন প্রসাদ। নাম চেঞ্জ করে দিয়েছে। আমি লালা মুরলীধর লালের ভ্রাতুষ্পুত্র। মনে রাখতে হবে। কি পরিচয় দিল? ভ্রাতুষ্পুত্র। আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমাদর করিয়া সে রাম অবতারকে বাহিরে লইয়া গেল। সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়াছিল। গাড়িতে উঠিয়া কিশুনপ্রসাদ বলিল, জানলাগুলা বন্ধ করিয়া দিব কি? আজ বৈশাখী পূর্ণিমা। আজকে কি? বৈশাখী পূর্ণিমা। কাশিতে একটা ছোট দোল। দেখুন না, আমার এই পোশাকে আসিবার সময় দুষ্ট লোকের পিচকারি দিয়া দিয়াছে। রাম অবতার ব্যস্ত হইয়া বলিল, বন্ধ করিয়া দিন, বন্ধ করিয়া দিন। তাহার ভয় কি ছিল? যে তাহার রেশমি পোশাক কেউ পিচকারি দিয়ে নষ্ট করে দেয়। দুইজনে কথোপকথন করিতে লাগিল। ক্রমে গাড়ি গন্তব্যস্থানে গিয়া পৌঁছিল। অবতরণ করিয়া রাম অবতার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা। কি দেখতে পেল? একটি প্রস্তর নির্মিত অট্টালিকা। ইতস্তত দৃষ্টিপাত না করিয়াই কিশুন প্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল। তার মানে সে কিন্তু ইতস্তত দৃষ্টিপাত করেনি, মনে রাখতে হবে। প্রথমটা অত্যন্ত অন্ধকার, তাহার পর একটা সিঁড়ি দেখা গেল, সেখানে বাতি জ্বলিতেছে। এটা বাড়ির বিবরণ। সিঁড়ি বহিয়া কি করলো? ওপরে উঠে গেলেন তারা। রাম অবতার একটি বৃহৎ কক্ষে নিত হইল। সে প্রথমে ভাবিয়াছিল ইহারা যখন নব্যতন্ত্রের লোক, মানে নতুন ধরনের মানসিকতার লোক, তখন গৃহসজ্জাদি সাহেবী ধরনের হবে। দেখিল তাহা নহে। কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা আছে। কি পাতা আছে? ফরাস বিছানা কক্ষের মধ্যস্থলে। তাহার উপর কয়েকটি তাকিয়া রক্ষিত। মধ্যস্থলে বসিয়া একটি স্থূলকায় বলিষ্ঠ গৌর বর্ণ পুরুষ কি করছে? আলবোলায় ধূমপানে প্রবৃত্ত। তার মানে এটা কে? আমরা বুঝতেই পাচ্ছি এটা হচ্ছে মহাদেব মিশ্র। কিশুন প্রসাদই কে? হচ্ছে কানাইলাল, তাই তো? কিশুন প্রসাদ ওরফে হচ্ছে কানাইলাল। সে কি বলল? চাচাজি। চাচাজি বলল, এই লালা রাম অবতার লাল আসিয়াছেন চাচাজি, আর কেহই নয়, স্বয়ং মহাদেব মিশ্র। কি পরিচয় দিয়েছিল? চাচাজি। মহাদেব অভ্যর্থনা করিয়া রাম অবতারকে বসাইল। নানা প্রকার কথোপকথনে কিয়ৎক্ষণ অতিবাহিত করিয়া কানাইলালকে ডাকিয়া বলিল, কিশুন, তবে আমি বাড়ির ভিতর যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি, তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও। ইহা বলিয়া সে কি করলো? বাড়ির ভেতর চলে গেল এবং কানাইলাল সেখানে বসে রইল। কিয়ৎক্ষণ পরে একজন ভৃত্য রূপার বাসনে, কিসে? রূপার বাসনে কি আনলো? কিছু মিষ্টান্ন আনলো এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া দিল। কিশুন প্রসাদ বলিল, আপনি পরিশ্রান্ত হইয়া আসিয়াছেন, তাই এক পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি। আমরা কাশীবাসী সিদ্ধির বড় ভক্ত। ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় আর নাই। কি দূর করতে? ক্লান্তি দূর করতে। রাম অবতারের অনুরোধ ক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল। পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল কটা বাজে? রাত 8টা। ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুইটি যেন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল। কানাইলাল বলিল, আপনি গীতবাদ্য জানেন কি?
আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতবাদ্য প্রিয়। রাম অবতার বলিল, গীত গীত জানি বই কি, শুনিবে একটা। তখন নেশায় তাহার মস্তিষ্ক চমচম করিয়া উঠিয়াছে, মানে নেশা ধরে গেছে এবার তার। মনে হইতে লাগিল যেন চতুর্দিকে কি হচ্ছে, বহু সংখ্যক আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে, বহু লোক যেন তার চতুর্দিকে ঘিরিয়া কি বাজাচ্ছে, সারেং, বেহালা, বিন ইত্যাদি হাতে করিয়া আসিয়া দাঁড়াইয়াছে। ক্রমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল। রাম অবতার উঠিয়া দাঁড়াইয়া বলিল, গীত শুনিবে একটা, বলিয়ে বসে চোখ বন্ধ করে গান গাইতে লাগলো। এটা মনে রাখতে হবে, বাতা দে সখী কন গলি মে গায়ে মেরে শ্যাম, গোকুল ঢুরি বৃন্দাবন ঢু, এটুকু বলেই কি হলো, তার মুখ দিয়ে আর কথা বেরোতে পারছিল না। ঢু 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 কয়েকবার বলিয়া সে ফরাস বিছানার উপর পড়িয়া গেল। তাহার মুখ দিয়া লালা নিঃসরণ হইতে লাগিল। এবার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেব মিশ্র এসে ঘরে প্রবেশ করলো। বলল, কি রে কানাইয়া ঔষধ ধরিয়াছে? সে কি বলল, ধরিয়াছে বই কি, যায় কোথা। মহাদেব মিশ্র, দেখ তো কি আছে। এবার দেখলো তার কাছে কি আছে। কানাইলাল তখন অচেতন। রাম অবতারের দেহ হইতে তার ঘড়ি, চেন, হীরের আংটি, তারপর আর কি ছিল, নগদ 200 টাকা ছিল, আর রূপোর পানের ডিবা, সব কিছু বের করে নিল। মহাদেব টাকাগুলো গণিতে গণিতে বলিল, পোশাক খোল, দামি পোশাক। এবার তার পোশাকটাও খুলে নিল। গুরুজির আদেশ মতো কানাইলাল সেই টুপি, জুতা, রেশমি পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাকে একখানা ছিন্ন বস্ত্র পরাইতে লাগিল। মহাদেব কি বলল, না না, উহাকে সন্ন্যাসী বানাইয়া ছাড়িয়া দে। কাল সকালে যখন নেশা ছুটিবে তখন খাবে কি। তার মানে কেন সন্ন্যাসী বানাতে বলেছিল? কারণ কাল যখন তার নেশাটা ছুটে যাবে তখন সে খাবে কি, একটা গেরুয়া কৌপিন পরাইয়া দে। কে বলেছিল কথাটা? মহাদেব মিশ্র। সমস্ত ঘায়ে ভস্য মাখাইয়া দে, একটা চিমটা দে, একটা ঝুলিও দিয়া দে। কাশিতে সন্ন্যাসী বেচি লোক কখনো ক্ষুধায় মরে না। এর কারণ হচ্ছে এটাই, এই কারণেই এগুলো করতে বলেছিল। কানাইলাল সমস্ত ঐরূপ করিল। মহাদেব পকেট হইতে গোটা কত পয়সা বাহির করিয়া বলিল, দে, এ কটা পয়সা ঝুলিতে দিয়া দে, এখন ঘন্টা 2 এইখানেই পড়িয়া থাকুক। কতক্ষণ? ঘন্টা 2। তাহার পরে অন্ধকার গলি দিয়া লইয়া গিয়া মানমন্দিরের দেউড়িতে শোয়াইয়া দিয়া আসিস, সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো। কোথায় বলেছিল? মানমন্দিরের দেউড়িতে শুইয়ে দিয়ে আসতে। নেশা ও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে। কয়েক দিবস পরে গাজীপুরের সকলেই শুনিল রাম অবতার লাল ধনসম্পদ পরিত্যাগ পূর্বক সংসার বিভাগী হইয়া কাশীতে সন্ন্যাস গ্রহণ করিয়াছে। তারা শুনল। সৌভাগ্যবশত তাহার মাতুল কাশীর রাস্তায় তাকে দেখতে পেয়েছিল এবং অনেক কষ্টে তাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ধার্মিক ব্যক্তি বলিয়া, লাস্ট লাইন গুরুত্বপূর্ণ, ধার্মিক ব্যক্তি বলিয়া এখন রাম অবতারের একটা খ্যাতি জন্মিয়া গেল। এটা হচ্ছে বৈশাখ 1311। আচ্ছা, একবার একটা প্রশ্ন এসেছিল যে সম্ভবত আগের বার, যে শেষ উক্তি কার ছিল এই গল্পটিতে। এখানে কিন্তু শেষ উক্তি আমরা পাচ্ছি হচ্ছে মহাদেব মিশ্রের। কারণ এই যে মহাদেব মিশ্রই এই যে পকেট থেকে পয়সা বার করে এই কি করতে হবে বলে দিচ্ছে। তারপরে ঘটনা কিন্তু তাকে শুইয়ে দিয়ে আসছে এবং ওখানে একটা অপশানও ছিল যে তার মাতুল, তা কিন্তু নয়। সে কিন্তু তাকে এই যে তাহার যে মাতুল কাশীর রাস্তায় তাকে দেখেছিল, সে তাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে গেছিল, কিন্তু এখানে তার কোনো উক্তি আমরা পাবো না। তাই শেষ উক্তি কিন্তু আমরা মহাদেব মিশ্রের পাচ্ছি। এখানেও কিন্তু উক্তি কে বলছেন, কোনটা বলছেন মনে রাখতে হবে। এই ছোটোখাটো ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। আমি জাস্ট বলে গেলাম এবং নিচের জায়গাগুলো অল্প করে দাগালাম যাতে এই পিডিএফটা দেখতে আপনাদের খুব অসুবিধে না হয়। আশা করি এই গল্পটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করেছি। এইভাবেই খুঁটিয়ে আমাদের প্রত্যেকটা ছোট গল্পকে পড়তে হবে। কারণ এখন যেরকম ধরনের প্রশ্ন আসছে, যে কোনো জায়গার লাইন থেকে তুলে দিতে পারে, দিয়ে কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কোন গল্প। এবং এখন এটাও করছে যে এই বাদিকে আপনার 4টে গল্পের নাম এবং ডান দিকে 4টে গল্পের লাইন দিয়ে ম্যাচ করতে বলছে, যে বলো যে এটা কোন লাইন। সুতরাং এই সমস্ত দিকগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে গল্পগুলোকে খুব মন দিয়ে পড়তে হবে, এতটাই বুঝে পড়তে হবে যাতে আমাদের এমনি মুখস্থ করতে না হয়। লাইনটা দেখলেই আমরা একটা অলওয়েজ ব্রেনে স্ট্রাইক করবে যে ও আচ্ছা, এটা তো এই জায়গা থেকে মনে হয় দিয়েছে, তো সেই ব্যাপারটা যেন হয়।
তাহলে আগের দিন আমি একটা গল্প পড়েছিলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরনো মেয়ে, আজকে আমি এই গল্পটা পড়লাম। এই দুটো গল্প আপনারা নিজেই নিশ্চয়ই পড়েছেন, আমিও তাও পড়লাম। এবং আপনারা যাতে সুবিধা হয় আপনাদের বুঝতে যে নেট কিভাবে পড়বো, কতটা খুঁটিয়ে পড়বো, এটা বোঝাটা কিন্তু খুব প্রয়োজন। এটা না বুঝলে কিন্তু আমরা ওই লক্ষ্য থেকে অনেকটাই দূরে চলে যাব। এবার আমি নেক্সট দিন যে ক্লাসটায়, সেখানে আমি চেষ্টা করব যে এই দুটো গল্প থেকে কিছু প্রশ্ন উত্তর, যেগুলো আমি নিজে করেছি, কিছু প্রশ্ন উত্তর নেটের মতন বানিয়েছি, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলোও দিয়েছি, সেগুলো আলোচনা করে আমরা ওখানেই উত্তর করার চেষ্টা করব। তাহলে আপনারা আমাকে জানাবেন যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারলেন কি না, বা কোথায় অসুবিধা হয়েছে, কিভাবে বললে আপনাদের সুবিধা হবে, সেটা যদি আমাকে জানান তাহলে খুব ভালো হয়। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, পড়াশোনায় থাকবেন।